একটা বছরে বাংলা ছবির দেবী, মেঘের কাতারা, 22 শ্রাবণ, গঙ্গা পাচ্ছে, ওই সাল দেখলে দেখবেন আরও পাচ্ছে। এই জন্যই উত্তম সুচিত্রার যে ছবিগুলো যেগুলো বিখ্যাত হয়ে আছে বাঙালি রোমান্টিক প্রেমের মধ্যে, সেগুলো এই কারণেই যে উত্তম কুমার একজন ক্ষমাশীল, একটা অভিভাবক প্রতীক নায়ক, একটা ফিউডালিজম যা চায়। উত্তম কুমারকে কোনোদিনই বয়ফ্রেন্ড ভাবা যাবে না। অপর্ণা সেন এবং ঋতুপর্ণ ঘোষের ছবি কেন জগদ্দলের লোক দেখবে? দেখার কোনো কারণ নেই। কাঁচাপাড়াও দেখার কোনো কারণ নেই। নমস্কার। যে কথা রেখেছিলাম, অর্থাৎ বাংলা জনপ্রিয় ধারার সিনেমা নিয়ে যে আলোচনা আমরা আগের পর্বে শুরু করেছিলাম, সেই আলোচনা আমরা এই পর্বে শেষ করব। সঞ্জয় দা এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয় দা, আমরা সরাসরি আলোচনাতেই ঢুকে যাই। আলোচনাটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে যদি শুরু করি, মানে ধরুন বাংলা জনপ্রিয় সিনেমার যে বিষয়, ধরুন স্বাধীনতার পরবর্তী সিনেমাতে যে বিষয় উঠে আসছে, সেখানে সামাজিক বিষয় আসছে, সাহিত্য আসছে, স্বাধীনতা সংগ্রাম আসছে, জাতপাত, প্রেম, এরকম নানা ধরনের বিষয় আসছে। এরকম এই যে বৈচিত্র্যময়তা, এদিকে আমরা যদি একটু আগে দেখি, অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী সিনেমায় দেখি, সেখানে কিন্তু মূলত আমরা দেখছি যে পৌরাণিক কাহিনী, দেবদেবী নির্ভর ছবি বা সাহিত্য নির্ভর ছবি তো বটেই। তো এই যে বিষয়গত পার্থক্যটা, এই স্বাধীনতার আগের ছবি এবং স্বাধীনতার পরের ছবি, এটা ঘটলো কিভাবে? এই যে বিষয় বৈচিত্র্যের কথা আমরা বললাম, উত্তর স্বাধীনতা সিনেমা এবং স্বাধীনতা পূর্ব সিনেমা, এতেও আমার বলার কথা যে স্বাধীনতা পূর্ব সিনেমা শুধু ধর্মীয় বা শুধু সামন্ততান্ত্রিক মূল্যবোধে হয়েছিল এমন না। যেমন ভারতের প্রথম ব্লকবাস্টার ছবি 1932-এ দেবকী বসুর চণ্ডীদাস যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব সেটা কতদূরভাবে সামাজিক অর্থে গুরুত্বপূর্ণ। যে গান্ধীজি সেকেন্ড ডাউন টেবল কনফারেন্স থেকে ফিরেছেন খালি হাতে, এবং উনি বুঝেছেন যে ইংরেজরা যে তাস খেলছে সেটাকে ওরা সরাসরি আটকানো সম্ভব না। কারণ তখন একটা ছিল কংগ্রেস হিন্দুদের প্রতিনিধি দল, একটা মুসলিম প্রতিনিধি দল, আর একটা নেটিভ রাজাদের প্রতিনিধি দল, আর ডিসি নামে একটা জায়গা, ডিপ্রেসড কাস্ট, যেটা আম্বেদকারকে দিয়ে করেছেন। ফলে গান্ধীজি ভাবলেন যে এই তথাকথিত নিচু জাতি, অন্তর্য সম্প্রদায়, তাদের কংগ্রেসের মধ্যে আনতে হবে। ফলে হরিজন নামে উনি একটা শব্দ আবিষ্কার করলেন। নবজীবনে ধারাবাহিকভাবে প্রবন্ধ লেখা শুরু হলো জাতপাত প্রথার বিরুদ্ধে, এবং জনসাধারণ মোটামুটি জাতপাত প্রথার বিরুদ্ধেই ছিলেন। এই যে ব্রাহ্মণ কবি চণ্ডীদাসের সঙ্গে ধোবানী রামীর যে প্রণয় গাথা, এটা দেখবেন ছবিটা দেখলে এখন বোঝা যায় যে নিষ্ঠাবান কংগ্রেস কর্মী দেবকী কুমার বসু এটাকে এক ধরনের রাজনৈতিক দোতনা দিয়েছেন। এই যে অসবর্ণ প্রেম, এটা শুধু অবৈধ বা পরক্রিয়া তা না। এই রজকিনী প্রেম নিকষ্টিত হেম কামগন্ধ নাহি তাই, এই কামগন্ধ নিয়ে দেবকী কুমার বসু চিন্তিত নন। দেবকী কুমার বসুর সংলাপগুলো খেয়াল করলে দেখবেন উমা শশী, যিনি রামী ধোবানির ভূমিকা অভিনয় করেছেন, এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের যে সংলাপ, সে আসলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির ডায়ালগ। এবং ছবিটা জনপ্রিয় হয়েছিল কারণ জনতার দাবি ছিল। বা ধরুন অবৈধ সন্তানের, তথাকথিত অবৈধ সন্তানের সম্পত্তিতে অধিকার থাকতে পারে কিনা, এই নিয়ে প্রথম ভারতবর্ষে, এই উপমহাদেশে যিনি চিন্তা করেন, তার নাম প্রমথেশ বড়ুয়া। সমাধান বা অপরাধের মতন ছবি উনি করেছিলেন। এটা ঠিক যে আমরা এই ছবিগুলোকে একভাবে বাদ দিয়ে দিয়েছি, যেমন ধরুন বিমল রায়ের বিখ্যাত উদয়ের পথে প্রথম ভারত শ্রমিক শ্রেণীর নেতার ঘরে কার্ল মার্ক্সের ছবি দেখা যায়, এবং এই যে ফর্মুলা বড়লোকের মেয়ে এবং গরিবের ছেলের প্রেম, তাকে নিয়ে হাসাহাসি করা যায়, যেমন সত্যজিৎ নিজেই করেছেন যে ক্যাডিলাক গাড়িটা থেকে নেমে অত দূর দৌড়ে যাওয়ার দরকার কি, পাশেই তো থাকতে পারতো। কিন্তু না, যেহেতু রাম সীতার মতন করে ভারতীয় কাহিনী তৈরি হতে হবে, সেই জন্য উদয়ের পথেই হাঁটাটা আছে। সেগুলো সমস্তই মানা যায়, কিন্তু আপনি দেখবেন যে এক ধরনের সামাজিক চেতনা স্বাধীনতার 40 দশক এসে যাওয়ার পরে আস্তে আস্তে উন্নীত হচ্ছে। আর পরবর্তী আমাদের ছবিগুলো যেগুলো, ধরুন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনকে আমি এর মধ্যে ধরবো না, কারণ ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়ের ছবি প্রথম থেকেই আলাদা ছিল। অযান্ত্রিক
কে সঙ্গে অন্য কোনো ভারতীয় ছবির তুলনা করা যায় না, আন্তর্জাতিক ছবিরও তুলনা করা যায় না। বা ধরুন সত্যজিতের অপরাজিত একটা অসামান্য অন্য মাপের ছবি। কিন্তু যদি আপনি আমাদের ছবিগুলোর কথা ভাবেন, ধরুন এত বিয়ে নিয়ে ছবি হচ্ছে কেন, বা একবার প্রেম এবং ভুলে যাওয়া, অগ্নি পরীক্ষা, হারানো সুর, এইসব ছবি হচ্ছে কেন? আপনি বেসিক্যালি দেখবেন ভারতবর্ষে বিয়ে জিনিসটা ঈশ্বর বা আল্লাহর ওপর ছেড়ে দেওয়া হয়। যদিও বিয়ের সময় মুসলিম সম্প্রদায় কবুল একটা মতামত না হয়, কিন্তু তবু গড়পড়তা ভারতীয় মুসলমান বা ভারতীয় হিন্দু বিশ্বাস করেন যে তাদের বিয়ের ভবিষ্যৎ নির্ণীত হয়ে আছে অন্য একজনের দ্বারা, যিনি সর্বশক্তিমান। এখন এই যে আমরা সারদা অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট এগুলো আনলাম, ভারতীয় সংসদ যেই বিধিগুলো তৈরি করার চেষ্টা করলো মূলত সম্পত্তি বিভাজনজনিত বিরোধ আটকানোর জন্য এবং সম্পত্তির সুরক্ষার জন্য, খানিকটা নারীর সুরক্ষার জন্য, এগুলো তো জনসাধারণ ভালোভাবে নেয়নি। কারণ এগুলো তারা মনে করেছিলেন তাদের ব্যক্তিগত পরিসরে সরকার হস্তক্ষেপ করছে। এই জন্য উত্তম কুমারকে অগ্নি পরীক্ষায় ভুলে যেতে হলো নায়িকাকে। এই জন্যই ভুলে গেলেন, মনে করলেন এই সমস্তটাই হচ্ছে ভারতীয় পুরাণ থেকে নেওয়া এক ধরনের গল্প। ভারতীয় পুরাণে দেখবেন খুব জনপ্রিয় থিম হচ্ছে ভুলে যাওয়া এবং মনে হওয়া। সবচেয়ে বিখ্যাত হয়ে ভুলে গেছেন রাজা দুষ্মন্ত, শকুন্তলা দুষ্মন্ত যে কাহিনী, শকুন্তলার আংটি এবং ওই মাছের পেটের থেকে আংটি বার হওয়া, আর মহারাজ নল তিনিও ভুলে গিয়েছেন। এই যে নল দময়ন্তীর উপাখ্যান বা শকুন্তলা দুষ্মন্তের উপাখ্যান, এগুলো আমাদের জাতিতে হাজারে হাজারে বছর ধরে আমাদের স্মৃতিতে প্রবহমান, এবং এগুলো মানুষ লোককথা হিসেবে নেয়। সিনেমা যে এক ধরনের আরবান ফোকলোর, শহুরে লোককথা, আপনি বলছিলেন আগের এপিসোডে যে এক ধরনের আমাদের লোকনাট্য, আমাদের পাঁচালী এসব ছিল, আমরা কিন্তু এই গল্পগুলো শুনে অভ্যস্ত। যখন আমরা দ্বিতীয়বার দেখলাম যে উত্তম কুমার স্নায়ু রোগে ভুলে গেছেন সুচিত্রা সেনকে, সুচিত্রা সেন প্রাণপণে তাকে মনে করানোর চেষ্টা করছেন, যখন আমরা শেষ দৃশ্যটা দেখছি রমা বলে উত্তম কুমার চেঁচাচ্ছেন, চিৎকার করে উঠলেন বাড়ির বাইরে, এবং রমা তার বক্ষে লীন হয়ে গেল, এই যে মুহূর্তটা বা অগ্নি পরীক্ষার যে মুহূর্তটা, সেটা আসলে কন্টেম্পোরারি সামাজিক উত্থান পতন, ভারতবর্ষের যে তর্ক হচ্ছিল সেই তর্কগুলোর সঙ্গে অত্যন্ত জড়িত। আমি বরং বলবো এই সিনেমাগুলোকে লোকেরা নিচ্ছিল এই কারণে যেগুলো তাদের দৈনন্দিনতার সঙ্গে একভাবে জড়িত ছিল। যদিও তার মধ্যে যেমন ভাই ভালো মশলা মেশানো হয়, সেই মশলা হিসেবে প্রেম বা ধরুন অন্যান্য উপকরণগুলো সাজিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু এগুলোকে বাস্তব বিরহিত বলে যে আমরা ভাবছিলাম, এই বাস্তব বিরহিত হওয়ার অত বাস্তব বিরহিত এরা ছিল না, বরং এরা এক ধরনের বিশ্বাস্য আবরণের মধ্য দিয়ে একটা অবাস্তব সমাধান গুঁজে দিতে চাইছিল। এইভাবে আপনি ভাবলেও ভাবতে পারেন। উত্তম কুমারের কথা বারবার আসছে। স্বাধীনতার পরে দেশভাগ পরবর্তী বাংলায় একা হাতে একদল মানুষকে এক ধরনের পরিসর দেওয়ার পেছনে উত্তম কুমারের বিরাট ভূমিকা রয়েছে, এবং সেটা সব ধরনের মানুষকে, শুধুমাত্র সাধারণ মানুষ বা শুধুমাত্র বৌদ্ধ মানুষ সেরকম নন, সব ধরনের মানুষকে উত্তম কুমার একসঙ্গে সিনেমার দিকে টেনে এনেছিলেন। এবং ওই যে বসু পরিবার, তারপর ৭৭.৫, তারপরে তো সুচিত্রা সেনের সঙ্গে সেই জুটি, ওরা থাকে ওধারে, বা অগ্নি পরীক্ষা, সাপমোচন, হারানো সুর, একেবারে ঝড় বইয়ে দিলেন যাকে বলে। তো এই উত্তম কুমারের সঙ্গে তো সুচিত্রা সেনের এই যে জুটিটা, এটার কথা বলতেই হয়, কারণ দর্শক কিন্তু আসলে উত্তম সুচিত্রাকে একসঙ্গে নিয়েছিলেন, উত্তম কুমারকে একাকে নয়। তো এই যে ধরুন উত্তম কুমারের সঙ্গে পরবর্তীতে যাদের জুটি হয়েছে, তো তাদের সেই জুটিটার কথা যদি সাদা বাংলায় বলতে, যদি হয়তো উৎকর্ষের দিক দিয়ে অনেক বেশি হয়তো এগিয়ে, কিন্তু উত্তম সুচিত্রা আজও হিট, এবং মানে বলা যেতে পারে সর্বকালীন বেস্ট বলা যেতে পারে। সেটা কেন? আপনি ঠিকই বলেছেন যে একদিক দিয়ে উত্তম কুমারের আশাটা আমাদের রাজনীতির সঙ্গে একেবারে, রাজনীতি বা আমাদের সমাজনীতির সঙ্গে একেবারে জড়িত। 1952 সালে আমাদের প্রথম সাধারণ নির্বাচন, যাতে আমরা প্রথম বুঝি, একেবারে অক্ষরে অক্ষরে বুঝি, পণ্ডিতদের মতো না, যে আমার ভোটটারও যেই দাম, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভোটটারও সেই দাম, এবং আমি একজন গুরুত্বপূর্ণ নাগরিক, আমার ভোটের ফলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা ঠিক হয়। সেই সালেই বসু পরিবারে উত্তম কুমার
প্রবেশ করলেন সিনেমা এবং সফল হলেন, তার আগে সিনেমাগুলোতে হননি। এবং তারপরে আপনি যা বললেন, প্রথম কথা উত্তম কুমার একজন কমনার হিসেবে দেখা দিলেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, মধু বসু বা প্রমথেশ বড়ুয়া, এদের আমরা অনেক দূর থেকে দেখতাম। বিশেষ প্রমথেশ বড়ুয়া সবচেয়ে বড় জনপ্রিয় নায়ক। তিনি তো এত সুন্দর, এতই সুন্দর যে আমরা পরিষ্কার বলতে পারবো, আমরা যারা হাতিবাগানে থাকি বা কালীঘাটে থাকি তারা প্রমথেশ বড়ুয়ার ধারে কাছেও যেতে পারবো না। ওটা প্রমথেশ বড়ুয়ার জন্য সংরক্ষিত। যাকে বলে উত্তম কুমার কী করলেন, যাকে ইংরেজিতে বলে ফ্রম অ টু চা, মানে সসম্ভ্রাম অস্তিত্বর বদলে উত্তম কুমারকে পাশের বাড়ির ছেলে মনে হলো। ধরুন উত্তম কুমার এতই পাশের বাড়ির ছেলে যে 74.5 উনি প্রেমের যে অভিনয়টা করলেন তার কোনো বিকল্প আমি সারা পৃথিবীতে খুঁজে পাইনি। আমি সব পৃথিবীর সব সিনেমা দেখিনি, কিন্তু যা দেখি যে মেসের থেকে বেরিয়ে এসে প্রথম উনি বাইরের পরিসরে নায়িকার সঙ্গে কথা বলছেন, শ্রুতি হাসানের সঙ্গে কথা বলতে বলতে সাধারণত আমরা ভাবি যে উত্তম কুমারকে স্মার্ট হতে হবে যাতে ইমপ্রেস করা যায় শ্রুতি হাসানকে। উত্তম কুমার এমনই আনস্মার্ট অভিনয় করলেন যে একটু কথা এগোনোর জন্য উনি হঠাৎ তখনকার দিনের বাড়িতে একটা গাছের পাতা ছিঁড়ে খৈনিরলার মতন করে ডলছেন, মানে আমরা যেমন কথা খুঁজে না পেয়ে বলি ওরকম স্বর্গীয় আনস্মার্টনেস প্রমাণ করে দিল যে উত্তম কুমার যদি পারেন প্রেম করতে তাহলে আমিও পারি। এই যে স্বাধীনতা উত্তর দেশের মূল্যবোধ, যে নবীন নাগরিকরা তৈরি হচ্ছিলেন, তারা উত্তম কুমারের মধ্যে নিজের একটা ছাপ খুঁজে পেলেন। এমনকি উত্তম কুমার যখন স্যুট পরছেন তখনও, উত্তম কুমার যখন গেঞ্জি পরে চলছেন তখনও, উত্তম কুমারকে দেখে তাদের মনে হলো যে এই প্রথম একজন মানুষ যার তালিবস্যা মূর্ধন্যস্য জ্ঞানটা একটু গোলমেলে, যার ঠোঁট পুরু, যার মুখ একেবারে প্রমথেশ বড়ুয়া বা স্বর্গের দেবতাদের মতন না, তিনি আমাদের হয়ে কাজটা করে দিচ্ছেন। আমরা যে হাজার হাজার মানুষ স্বপ্ন দেখেছি। আর সুচিত্রা সেনের সঙ্গে তার ইকুয়েশনটা সফল হলো এই কারণে যে আমার মনে হয় যে উত্তম কুমার অনেক লো কি অভিনয় করতেন সুচিত্রা সেনের সঙ্গে, তখনকার অভিনয় রীতি পাল্টে দিয়ে। অর্থাৎ নায়কের যে পুরুষতান্ত্রিক প্রতাপ সেটা উত্তম কুমার একেবারে কমিয়ে দিয়েছিলেন। অর্থাৎ উত্তম দেখবেন লেখাও হতো সুচিত্রা উত্তম, কারণ সুচিত্রা সেন নিজেকে প্রথম পাশ রাখা পছন্দ করতেন, উত্তম কুমার কোনোদিন বাধা দেননি। সেটা তার টেকনিকও হতে পারেন। এবং সুচিত্রা সেনের যে অভিনয়গুলো তার সামনে ছিল, সুচিত্রা সেন কিন্তু সবসময় আমরা দেখেছি এদের এই নায়িকার বাবা মা বা এরা খুব পাওয়ারফুল চরিত্রের না। পাহাড়ি সান্যাল বা অন্য যারা বাবা হতেন তারা এমন সস্নেহে মেয়ে কখন প্রেম করলো কী করলো কিছুই তারা জানতেন না। এবং এই সময় সুচিত্রা সেন যে বিদ্রোহিণীর ভূমিকা অভিনয় করতেন, যার সঙ্গে অনেকটা ব্রিজিত বার্দোর কথা তুলনীয়, সুচিত্রা সেন যে কৃত্রিম বিদ্রোহটা দেখাতেন, মনে রাখবেন স্বাধীনতা উত্তর বাঙালির মধ্যে, মহিলাদের মধ্যে একটা নতুন চেতনা জেগেছিল, কিন্তু সেই চেতনার কোনো উচ্চারণের মুখ ছিল না। সুচিত্রা সেনের অবুঝ বালিকা, এইটা ভেঙে ফেলা, ওটা এই দাপট, এই দাপটটা তারা বিশেষত মেয়েরা মেনেই নিয়েছিলেন। কারণ অন্তিমে সুচিত্রা সেন যখন উত্তম কুমারের বুকে মাথা রাখেন তখন তিনি আগেই জেনে গেছেন যে এই ভদ্রলোক দুনিয়ার সব ডাক্তারের থেকে বড়। এই যে উত্তম কুমারের কাছে শেষ পর্যন্ত সমর্পণ, কিন্তু তার আগে ভীষণ দাপুটের নায়িকা হিসেবে সুচিত্রা সেনের অভিনয়, তাকে বাংলা চিরদিনই ভেবেছেন এক ধরনের অবস্কিওর অবজেক্ট অফ ডিজায়ার। আমাদের দিদিরা বা বড়দিরা সুচিত্রা সেনকে দেখে দিয়ে এত উদ্দীপিত হতেন, তার হেয়ার, তার চুল বিন্যাস, তার কথা, তার ভূভঙ্গি, সব কিছুতে একটা তুচ্ছ করার চেষ্টা, যেই তুচ্ছতা বাস্তবে সম্ভব না পুরুষ জাতিকে, সিনেমার পর্দায় সুচিত্রা সেন সম্ভব করছেন। এবং উত্তম কুমার একেবারেই গৌড়ীয় বৈষ্ণব নায়কের মতন তাকে সস্নেহে দেখছেন। আমি আগেও বলেছি যে হারানো সুর বা অন্যান্য আর্লি ছবিগুলো যদি আপনি দেখেন, উত্তম কুমারের কৌশলটাই হচ্ছে তিনি কিন্তু তার নায়িকার সঙ্গে পাল্লা দেন না, বরং অনেক ক্ষেত্রে যাকে আমরা বলি ছাড়া মাঞ্জায় খেলা, সেই ছাড়া মাঞ্জায় খেলেন। তার মধ্যে একটা এমন দৃষ্টি আছে যা সস্নেহে নায়িকাকে দেখে এবং শেষ পর্যন্ত নায়িকার সমস্ত অবুঝপনার নিরসন হয়, রেজলিউশন হয় উত্তম কুমারের মধ্যে। এই জন্যই উত্তম সুচিত্রার যে ছবিগুলো যেগুলো বিখ্যাত হয়ে আছে বাঙালি রোমান্টিক প্রেমের মধ্যে,
সেগুলো এই কারণেই যে উত্তম কুমার একজন ক্ষমাশীল, একটা অভিভাবক প্রতীক নায়ক, একটা ফিউডালিজম যা চায়। উত্তম কুমারকে কোনোদিনই বয়ফ্রেন্ড ভাবা যাবে না। উত্তম কুমার যতদিন প্রেমের অভিনয় করেছেন ততদিনই প্রেমিক। তিনি জানতেন যে প্রেমিক হিসেবে তার প্রেমিকাকে দেখার দায়িত্ব, এক ধরনের স্নেহচ্ছায়াও আছে। এবং যৌনতার ব্যাপারে উত্তম কুমার অত্যন্ত সাবধানী। উত্তম কুমার সুচিত্রাকে কতবার স্পর্শ করেন, প্রায় করেনই না। যখন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তাতেও দেখবেন উত্তম কুমার কত সংযত। শরীরের স্পর্শ হচ্ছে, কিন্তু উত্তম কুমার জানেন যে বাঙালি মাতাল পছন্দ করে কিন্তু মত্ততা পছন্দ করে না। ফলে দেখুন উত্তম কুমারের যে অভিনয়গুলো, সেগুলো এত মাত্রা বোধ রাখে যে সেগুলো বাঙালি দর্শকের পছন্দ হয়ে যায়, বাঙালি নারীর পছন্দ হয়ে যায়। উত্তম কুমার খুব কামুকের ভূমিকায় কখনো অভিনয় করেননি, এমনকি পরবর্তী জীবনেও। যেমন স্ত্রী ধরুন, যেখানে তার সুবিধে আছে বা অভিনয়টাই ওরম চাইছে, সেখানেও তিনি এই করেন। যখন শঙ্খবেলার মতন ছবি, যেখানে যা দেখে সত্যি কথা বলতে কি বাঙালির যৌনতা একটা নতুন অর্থ পেয়েছিল, কে প্রথম কাছে এসেছি গানটা রেকর্ডিংয়ের সময়, এটা উত্তম কুমার করেছেন। কিন্তু উত্তম কুমার কিন্তু সেই সিনেমাও আলটিমেটলি অভিভাবক। ওই যে ছেলেটিকে হাতে নিয়ে মাধবী আর উত্তম হেঁটে যাচ্ছেন, এতে উত্তম কুমার অনেকটা পথপ্রদর্শক স্বামীর বদলে। তিনি ফিউডালিজমকে আশ্বস্ত করেন যে তার উপস্থিতি কখনোই পুরুষতন্ত্রকে বিপন্ন করবে না। অপরদিকে নারীকে আশ্বস্ত করেন যে তিনি নারীর শ্রেষ্ঠ সঙ্গী হতে পারেন। এই যে ভূমিকা, ধরুন যৌতুকগৃহ, সত্যদল দত্ত, এই যে ভূমিকা, এটা উত্তম কুমার ছাড়া কেউ নিতে পারবেন না। উত্তম কুমারের অভিনয় এতই লৌকিক, মেলোড্রামাটিক সিনেমা হলেও তাতে এত নিচু স্বরে উনি কাজ করেন, এত চাপা ভাবে, যে সেটা সামাজিক সাম্যের সঙ্গে মিলে যায়। আর উনি সবসময় ওনার নায়িকাদের অনেক মানে খোলা জায়গায় কাজ করতে দেন। তার ফলে রাইকমল, কাবেরী বসু থেকে শুরু করে যে সিনেমাতে উনি অভিনয় করেন, দেখুন নায়িকারা ওর তুলনায় অনেক উচ্চকিত। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাগরিক পড়েন, আমাদের এই পডকাস্ট দেখছেন, তারা জানেন যে নাগরিক এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যারা শুরুর দিন থেকে আজ প্রায় 4.5 বছর হয়ে এলো আমাদের কোনো রকম কর্পোরেট সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা কিছুই নেয় না। আমাদের ভরসা আপনারাই, অর্থাৎ নাগরিকরাই। আপনাদের উৎসাহে এবং মতামতে আমরা এতদূর পেরিয়ে এসেছি। তাই সেই কথাই আবারও বলবো যে আপনার নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সাধ্যমতো অনুদান পাঠাতে পারেন এবং নাগরিক যে সুস্থ আলোচনার পরিসর চালিয়ে নিয়ে যেতে চায়, সেই পথে তাদের সাহায্য করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন নাগরিক.net। আচ্ছা, এইখানে সুচিত্রা সেনের অভিনয় নিয়ে আপনি বললেন। সুচিত্রা সেন যে সামাজিক অবস্থান থেকে উঠে আসছেন, একদম বনেদি বাড়ির বউ ছিলেন উনি, আর সেখানে উত্তম কুমার একদম কেরানি থেকে উঠে এসে পরবর্তীকালে নায়ক হচ্ছেন। এই যে দুজনের যে অবস্থানের যে পার্থক্য, সেখানে এই জুটিকে দাঁড় করানোর ক্ষেত্রে তৎকালীন আমি যদি বলি বাজার অর্থনীতি বা বাজার রাজনীতি বা ফিল্ম বাজার যেটা, সেটার কি কোনো ভূমিকা ছিল? থাকতে পারে, কারণ আমরা একটা মনের দিক দিয়ে অন্তত, যেটা বাস্তবে সম্ভব নয়, সেইরকম শ্রেণী সমন্বয় চাইছিলাম। তো উত্তম কুমার যেটা বলছিলাম, উত্তম কুমারের মুখে চোখে সর্বত্র এমন সাধারণ লোকের ছাপ, যেই সাধারণ লোকের ছাপটাকে সত্যজিৎ একদম ছাঁচ হিসেবে গ্রহণ করেছিলেন নায়কে। আর সুচিত্রা সেনের হাত পা নাড়ানো, গাড়ি থেকে নেমে আসা, সব কিছুর মধ্যে এমন আভিজাত্যের ছাপ বা আভিজাত্যের ধরনটা, যে এই শ্রেণী সমন্বয়টা, বড়লোকের মেয়ে এবং গরিবের ছেলে, এমনকি যখন সুচিত্রা আপাতভাবে সাধারণ হলেও করছেন, এই শ্রেণী সমন্বয়টা উত্তম কুমারের সঙ্গে তার সবচেয়ে বেশি হতো রোমান্টিক ভূমিকায়। ওই সময় সিনেমার কথা যখন হচ্ছে, তখন ধরুন ঋত্বিক ঘটক এসেছেন, সত্যজিৎ রায় এসেছেন, আরও অনেক পরিচালক এসেছেন। মানে আমাদের এখানে পডকাস্টে ইন্দ্রনীল রায়চৌধুরী এসেছিলেন, তিনি বলছিলেন যে এই 50s বা 60s নানা ধরনের ছবি, নানা রকম পরিচালকরা জায়গা পেয়েছে। অগ্রদূত, অগ্রগামী, অগ্রগামী, হ্যাঁ। আচ্ছা, এই যে ধরুন অগ্রদূত বা অগ্রগামী, মানে ধরুন সিনেমা তো এক ধরনের একটা যৌথ শিল্প, মানে অনেকে মিলে সেখানে কাজ করেন, কোঅপারেটিভ ভেঞ্চার। তো এই অগ্রদূত বা অগ্রগামী বা যাত্রিক পরিচালক গোষ্ঠী, এই যে মানে একটা দল হিসাবে কাজ করা, মানে একটা দলের ব্যানারে কাজ করা, কোনো একজনকে এগিয়ে দেওয়া নয়, সেটা একভাবে তো এই সিনেমা যে যৌথ শিল্প, তার সঙ্গে অ্যালাইন্ড।
এই যে কনসেপ্টটা, এটার শুরুটা কোথায়? এটা হচ্ছে ধরুন নিউ থিয়েটার, এমপি স্টুডিও, এই স্টুডিও সিস্টেমের পতন হলো, সেই পতনকে ব্যালেন্স করার জন্য আমাদের এরা মনে করেছিলেন যে একজন পরিচালক আর স্টুডিও সিস্টেমের নিরাপত্তায় যেভাবে কাজ করতেন তা পারবেন না, ফলে এই কোঅপারেটিভগুলো তৈরি হয়েছিল। এবং এরা কিন্তু ভালো ভালো ছবি করেছে। এই চাওয়া পাওয়ার কথা একটু আগে হচ্ছিল, চাওয়া পাওয়া যাত্রীদের তৈরি প্রথম ছবি। যাত্রীকে তো প্রথম ছবিতে উত্তম কুমার সুচিত্রা সেন, প্রথম ছবিতেই উত্তম কুমার সুচিত্রা সেন। তো যেমন অগ্রদূতের যে ছবিগুলো, বিভূতি লাহা বা যাই বলুন, এটা একটা কালেকটিভিটি। এটা হচ্ছে স্টুডিও যুগ থেকে ব্যক্তি সিনেমায় অবতরণের মধ্যে একটা অন্তর্বর্তী স্তর যা ভেবেছিলেন, এবং কিছু কালের জন্য সফল হয়েছিলেন। এবং এই সময় আরেকজন পরিচালকের কথা খুব বলতে ইচ্ছা করে, উত্তম কুমারকে আরেক ধরনের অভিনয় তিনি একরকমের জায়গা দিয়েছিলেন, অরবিন্দ মুখোপাধ্যায়, যার কথা প্রায় বলাই হয় না। ওই বনফুলের ভাই এই পরিচয়, আর ওই দু একটা ছবি, ওই ধরুন ধন্যী মেয়ে বা মৌচাক, এই দুটো ছবি নিয়েই মূলত বলা হয়। যদি এই দুটো ছবিরও প্রচণ্ড রাজনৈতিক তার বীক্ষণ রয়েছে, কিন্তু ধরুন তার অন্যান্য যে ছবি, ধরুন কিছুক্ষণ, নিশিপদ্ম বা অগ্নিশ্বর, এই ধরনের ছবিও মানে আমাদের বাংলা ছবির সম্পদ বলা যেতে পারে। তো এই সামাজিক রাজনৈতিক যে গুরুত্ব বাংলা জনপ্রিয়তার ছবি, সেই আলোচনায় অরবিন্দ মুখোপাধ্যায় ঠিক কোন জায়গায় আসেন? আসলে এই যে অরবিন্দ মুখার্জির কথা বললেন, এরা ভিন্ন যুগের বাঙালি। অরবিন্দ মুখার্জির সঙ্গে কিছুটা তুলনা হয় তপন সিংহের। ধরুন অরবিন্দ মুখার্জির আমার সঙ্গে খুব ভালো পরিচয় ছিল, কারণ আমি ওর উপর লেখায় উনি খুব মুগ্ধ হয়েছেন যে আমাদের উপর তো আপনারা মতো লোকরা লেখেন না, অধ্যাপকরা। আমার কি বলেন, এটা ঠিক না। আপনি বনফুলের ভাই, রবীন্দ্রনাথ একটু কানে কম শুনতেন, ওই কানাই থেকে ছানাই, তাহলে বড়াইয়ের ভাই কানাই হবে, অরবিন্দ হলো কি করে? এই অন্তত রবীন্দ্রনাথ দেখেছেন। যেমন অরবিন্দবাবু বলেন যে আমাদের যুগটা কি জানেন, আমরা প্রমথেশ বড়ুয়াকে গাড়ি করে স্টুডিওতে ঢুকতে দেখতাম এবং বেরিয়ে যেতে দেখতাম। এই যে প্রমথেশ বড়ুয়াকে দেখে সিনেমা হওয়া আর প্রমথেশ বড়ুয়াকে না দেখে সিনেমা হওয়ার মধ্যে তফাৎ আছে। উনি প্রমথেশ বড়ুয়ার পরে উত্তমকে বলছেন যে কি মানে ব্যক্তিগত আলোচনায় বলতেন যে কি ভালো ছেলে, কি ভালো মানুষ, আপনি ভাবতে পারবেন না। উত্তমের সঙ্গে কাজ করা পৃথিবীতে সবচেয়ে সহজ, একবার ডেট পাওয়া গেলে। তাই এই জন্য অরবিন্দ মুখোপাধ্যায়, আপনি ঠিকই বলেছেন যে কিছুক্ষণ ছবিটা আপনি বললেন, আমাদের পরিচালকরা কতখানি অসতর্ক যে ধরুন এই যে লং টেক, কিছুক্ষণে তো কোনো কাহিনীই নেই। এই যে একজন নারীর সঙ্গে একজন পুরুষের দেখা হচ্ছে এবং তাদের অব্যক্ত বেদনা এবং তাদের উন্মুখ প্রত্যাশা, কত কম সংলাপে 60-এর দশকের শুরুতে অরবিন্দ মুখোপাধ্যায় করতে পেরেছিলেন। এই যে গুণটা, আজকে আমরা আঁদ্রে বাজা, লং টেক এসব নিয়ে অনেক কথা বলি, শুধু হ্যারিয়েট অ্যান্ডারসন একটা তাকানো কীভাবে বিপ্লব তৈরি করে দিতে পারে, অনেকক্ষণ ধরে কাটছি না শটটাকে, এইভাবে বলতে পারি। কিন্তু অরবিন্দবাবুদের দেখুন, অরবিন্দবাবু তো এই কাজটাই করেছিলেন কিছুক্ষণে, এবং তার যে সেই একটা পয়ার ছন্দের মতন চলে যাওয়া, বিদায় না, সে অর্থে তো ওটা মিলনান্তিক ছবিও নয়, কিন্তু প্রেমের কি অসামান্য মাধুর্য। আমি বলছিলাম না আপনাকে, 50 বা 60-এর দশকে আমরা প্রেম কাকে বলে এই জিনিসগুলো শিখেছি সিনেমার কাছ থেকে। অরবিন্দবাবুর অন্য যে ছবি, অরবিন্দবাবু এবং তপন সিংহ, আমার মনে হয় কি জানেন, আসলে বাঙালির যে ভগ্ন চেহারা এই দেশভাগের পরে, তা নন। ওরা তো প্রবাসী বাঙালি ছিলেন, ওরা রবীন্দ্রনাথকে দেখেছেন, স্বর্ণযুগ দেখেছেন, ফলে সবসময় একটা আশা ঝলমলে। নিশিপদ্ম ছবিটা ভাবুন, পতিতালয় নিয়ে, কিন্তু অরবিন্দর বাবুর যে আনন্দ, সেটা পদ্মপাতায় জলের মতন টলমলই করছে, পড়ে যাচ্ছে না। ওনার বক্তব্যও তাই, খানিকটা তরুণ মজুমদারের বক্তব্যও তাই। যেমন তপন সিংহ জীবনের দুঃখ দুর্দশা নিয়ে ছবি করেন, আতঙ্কের মতন ছবি করেন, যে মাস্টারমশাই আপনি কিছুই দেখেন, কিন্তু তা সত্ত্বেও তপন সিংহ মর্মে ও মননে বিশ্বাস করেন যে মাস্টারমশাই সব কিছুই দেখেছে, ফলে সমাজ একদিন পাল্টাবে। আপনি মনে রাখবেন, এই মানুষদের আমরা যথেষ্ট গুরুত্ব দিই। এই যে তপন সিংহ বিলেতে গিয়ে লরেন্স অলিভিয়ারের সঙ্গে কথা বলেছেন, বিনীত লোক বলে আমরা জানি না। তপন সিংহ টি.এস. এলিয়টের সঙ্গে কথা বলেছেন। একজন পদার্থবিদ্যার MSc, খুব সিস্টেমটাকে ভালো করে জানতেন, কিন্তু তার
এমন নিজেকে লুকিয়ে রাখার স্বভাব ছিল যে তার ছবিগুলোর যে গুণ, ভাবুন গল্প হলেও সত্যি গল্প হলো হচ্ছে 1965 সাল। 65 সালে। আমি অন্য সব ছবি ছেড়ে দিচ্ছি, এমনকি আজকে বলা উচিত না, পলিটিক্যালি ইনকারেক্ট, নায়ক তো সুদর্শন না, অর্থাৎ রবি ঘোষ। সে কোনো রোমান্টিক নায়ক হতে পারে, কোনো নায়কই হতে পারে, কিন্তু সে নায়ক হলো না। শুধু পার্শ্ব চরিত্রগুলো দেখুন, গান নেই, সেট কি সীমিত, শুধু একটা গলি আর একটা গলি, একটা টানা বারান্দা, টানা বারান্দা, খেতে বসেছে, এই করেছে, বসেছে। কথা। এবং তাই দিয়ে তপন সিংহ 1965 সালে যে ম্যাজিক করেন তার কোনো তুলনা আছে? অরবিন্দ মুখোপাধ্যায়ের যে সেরা ছবিগুলো, মৌচাকে আপনি একটা বিশেষ কারণে তার খ্যাতি হয়, কিন্তু অন্য জায়গাও যখন অগ্নিশ্বর করেন বর্ণকিশু, তখন আপনি অরবিন্দ মুখোপাধ্যায়কে দেখুন, এরা আসলে জীবনে একটা ইতিবাচক দিককে দেখেছিলেন এবং সেই ইতিবাচক দিককে এত স্থায়ীভাবে ওরা গ্রহণ করেছিলেন। যেমন তপন সিংহ আপনজনে, তিনি জানেন আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তখন আমরা তো ছাত্র, সারা পশ্চিমবাংলা জ্বলছে, কিন্তু উনি জানেন যে একজন বৃদ্ধা মার মুখের বলিরেখা মার্ক্সবাদের থেকে পুরনো। এটা রাজনীতির কথা না, ওই বৃদ্ধা যে স্নেহ আশ্রয় দিয়ে ওই মাস্তানদের আটকাতে চেষ্টা করেন, এটা ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস ধ্বংসের ইতিহাস না, গঠনের ইতিহাস। অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, অনেকটা তরুণ মজুমদার যে ছবি করেছেন, সবসময় তরুণ মজুমদার আমাকে নিজে বলেছেন যে দেখুন মশাই, আপনি ঋত্বিক ঘটকের এত ভক্ত, আমরাও কিছু কম ভক্ত নয়, কিন্তু উনি, আমিও তো পূর্ববঙ্গের লোক, উনি এসে শুধুই দেখলেন আমাদের ভাঙা চোয়াটা, ওনার ছবি দেখলে এত গুণী লোক মন খারাপ হয়ে যায়। আমিও দেখি, কিন্তু আমি দেখি জানেন, ভাঙাচোয়ার ওপারে তো একটা জগৎ আছে, ছেলেমেয়েরা তো এই যে ভালোবাসছে, এই যে একটু উৎসব করছে, এই একটা হাতে হাত ধরলো, এই ধরাটার মধ্যে তো আমরা যখন থাকবো না তখনও পৃথিবী থাকবে। কি সুন্দর সুন্দর ছবি করেছেন, ভাবুন নিমন্ত্রণের মতন ছবি, আমরা এগুলো খেয়াল করিনি। আমরা শুধু ভেবেছি যে আর্ট ফিল্ম বলতে যে ফিল্মগুলোকে বোঝায়, বিশেষ 70 দশকে, আপনি সেই ছবিগুলো আর এই ছবিগুলো পাশাপাশি রেখে দেখবেন যে ইঞ্জিনিয়ারিং অফ ফিল্ম মেকিং, একটা ফিল্ম, হাউ এ ফিল্ম ইজ মেড, সেইটা দেখলেও বুঝবেন যে কত সব। বংশী চন্দ্রগুপ্ত বা রবি চট্টোপাধ্যায়, আপনি ভাবতে পারেন অজান্তিকের বাস স্ট্যান্ডটা ইনডোর সেট? এই পৃথিবীতে কেউ ভাবতে পারে? আমি বলছি আপনাকে, ধরুন রবিরা নিজেই বলেছেন যে ঋত্বিকবাবু তো পাগল, যে আমরা শুটিং করছি, ওই বড় বড় পাথরের চাইগুলো সাজিয়ে দিয়েছি রাস্তায়, তো শুটিং হয়ে গেছে। বলে ঋত্বিক দা হঠাৎ বলছেন, এই রবি থাক না ওগুলো। বলে থাকার ফলে কি হলো, কিছুক্ষণ ধরে ট্রাক নামছে আর দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে আমাদের প্রতি খিস্তি, আর ঋত্বিকদা দূরে দাঁড়িয়ে হাসছে। বলে তারপর ট্রাক থেকে পাঞ্জাবি ড্রাইভার সে নেমে ধরবে কলার, যে কী হচ্ছে, রাস্তা আটকানো। বলে তারপর আমরা যখন লাথি মেরে ফেলে দিলাম, পেপার বল দিয়ে তো আমি পাথরগুলো করেছিলাম। আমি তো শুনে মাথায় হাত দিয়েছি, পেপার অজান্তিক, এক্ষুনি দেখুন ওইগুলো পাথরের টুকরো না, পেপার বল। তাতে উনি বলছেন যে আরে পাগল নাকি, কালিজা ওই পাথর টুকরো তুলতে পারে, ওই তুলেছে কেন, পেপার বল, সব আমি করে দিয়েছি। ভাবুন পথের পাশে যে দরজাটা বংশীচন্দ্রগুপ্ত যেভাবে স্প্রে করে দিনের পর দিন করেছেন, তার সুফল তো সত্যজিৎ রায় পেয়েছেন। আমরা বংশীচন্দ্রগুপ্তের কথা বলি না, আমরা রবি চট্টোপাধ্যায়ের কথা বলি না, আমরা সত্যেন চট্টোপাধ্যায়, এত বড় সাউন্ড রেকর্ডিং, সত্যেনদা যে কাজ করেছেন সেই কাজের কথা বলি না। গৌর কর্মকার আমাকে বলেছেন যে ঋত্বিকদা এখন ওই বেশ্যাবাড়ির হয়ে, বুঝলেন, মাধবীদির শটটা নেবেন, আমার সুবর্ণরেখায়, দিলীপকে তো সরিয়ে দিলেন, দিলীপবাবুকে, বলে দিলীপের হবে না মানে শুনলে অবাক হয়ে যাবেন, শটটা উনি কোথা থেকে পেয়েছিলেন। সাইকো দেখে ঋত্বিক ঘটক বেরোচ্ছেন, বেরিয়ে দিলীপকে বলে দেখলি তো, কি দেখলাম, আমরা ঋত্বিকদার মুখে মুখে কথা বলতে নেই, ফলে আমরা কি দেখলাম তো বললাম না। উনি বলেন যে মেয়েটা বাথটাবে, ওর যে চোখটা দেখেছিস, তারপরেই হঠাৎ দিলীপের কলার ধরে বলে এটা আমার চাই। এই যে মাধবীর চোখ এসছে আসলে সাইকোর ওই চোখ, নায়িকার চোখ থেকে, এবং সেটা তোলার জন্য যে মোটা লেন্স, উনি বলছেন অত তো আমাদের পয়সা ছিল না, তো ওই যে রাস্তায় ওই যে চশমা বেরতো আগে মোটামোটা, ওই দেখে দেখে একটা বার করা হলো। আর
বুঝলেন, ওটা তো দিলীপকে সরিয়ে দিয়েছে, নিজে ক্যামেরা চালাচ্ছে, আর আমাকে বলেছে ওটা ধরে রাখতে, বলছে যদি একটা হাত কাঁপে তাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলে দেবো। তাহলে আমার দম হাত কাঁপে মানে কি, নিঃশ্বাস ফেললেই তো হাত কেঁপে যাবে। বলে নিঃশ্বাস বন্ধ করে আছে, ঋত্বিকদাস কতক্ষণ শর্ট নেবেন কি জানে, সেকেন্ড টেকে ওকে করলেন, কিন্তু আমি তো মরে যাচ্ছিলাম। এই গৌর কর্মকার এখনও বেঁচে আছে। এইসব হাতে কাজ, এটা হলিউড না, এটা চিত্তাও না, এটা উফা স্টুডিও না, এরা করেছেন। এদের নাম আমরা কখনোই নিই না। সত্যজিৎ রায়ের ছবি করার সময় কেউ বংশীচন্দ্রগুপ্তের কথা বলে, বংশীচন্দ্রগুপ্ত তার বন্ধু হিসেবে বলে যে কী করে এক একটা সেট তৈরি করতেন। ওরা তো সত্যজিৎ রায় ছাড়া অন্য কিছুও করেছেন। রবি চ্যাটার্জির সংসার সীমান্তে তরুণ মজুমদারের জন্য যে ব্রথেল তৈরি করেছিলেন, বাংলা সিনেমা তার থেকে বেশি বিশ্বাস্য ব্রথেল আর হয়নি। কেন হয়নি? আমাদের ব্রথেলগুলোতে জানলা যেটা করা হয়, রবিবাবুর বক্তব্য যে তা দিয়ে যে কোনো লোক পালিয়ে যেতে পারে, এত বড়। কিন্তু দৌড়াতগুলো তো আপনি ঠিকভাবে বসাবেন। এই যে দেখা, এই দেখাগুলো, এই সিনেমাটা একটা কোঅপারেটিভ শিল্প তো, এই যে আপনি এক বলছেন সমবায়, তাতে এত গুণীরা ছিলেন ক্যামেরায়, সঙ্গীতে, শব্দযন্ত্রে যারা কাজ করতেন, তারা এত গুণী ছিলেন যে স্বীকৃতির অভাবে আস্তে আস্তে তারা মজুরে পরিণত হয়েছেন। সবারই ছবি নাকি সত্যজিৎ রায়ের ছবি, তারপর থেকে সবারই একজনের ছবি। সিনেমাকে আপনারা বহুজন হিতায়চর বদলে ব্যক্তিগত জায়গায় নামিয়ে আনলেন। তারপর থেকে তার যা পাকে সবসময় পদ্মফুল ফোটে না, যা ফোটে তাই এখন ফুটছে। এবং এই যে আমরা বারবার বলছি সিনেমা একটা যৌথ শিল্প, এই যৌথতার জায়গাটা, মানে যাকে নিয়ে এইমাত্র আমাদের কথা হলো, সেই অরবিন্দ মুখার্জি, তার একটা ছবি ছিল নকল সোনা বলে। মানে ছবিটা, গল্পটাই হচ্ছে সিনেমা তৈরির গল্প, মানে কীভাবে একটা সিনেমা তৈরি হয় সেটা করতে গিয়ে একজন লোক সর্বশান্ত হয়ে যাচ্ছেন, বা আর একটা লোক যে স্টান্টবাজি করতে গিয়ে তার একটা হাত খোয়াচ্ছেন আর কি। তো সেই সময় দাঁড়িয়ে এরকম একটা ভাবনা দিলীপ মুখোপাধ্যায় করেছিলেন আকাশ ছোঁয়া সার্কাসে, ওই রকমভাবে একটা, যে আমরা যেকে মরণকূপের খেলা বলতাম, বাইক নিয়ে খেলছেন। আমি ভাবতে পারেন এদের ইন্স্যুরেন্স ছিল না, কিচ্ছু ছিল না, তাই নিয়ে বাংলা ছবি ওই জায়গায় চলে গেছে। আজকে আমরা তার ইতিহাসই আলোচনা করি না। হঠাৎ একটা সংকট ঘাড়ে পড়েছে বলে আমরা সবাই ভাবছি যে কিছু, আগে আমরা কিচ্ছু শিখতে চাই। তার অন্যতম প্রমাণ এখনও হচ্ছে। আগে ছবি বলতে আর ছবি তোলা বলা হতো, দেখবেন এটা সংস্কারে গেঁথে গেছে। অর্থাৎ আপনি প্রথম ছবিগুলো তুলছেন, আর এখন বলা হচ্ছে কিছু নিয়ে আমরা এডিটে ম্যানেজ করে দেবো। কম্পিউটার এসে বাংলা ছবির আরও সর্বনাশ করেছে। এখন কোন ছবি তুলছেন দেখা যায়, এবং আপনি হাজার হাজার করতে পারেন, কারণ পয়সা লাগে না। এডিটিংয়ের সময় আপনি অনেক কিছু করতে পারেন, ভাবনা চিন্তা লাগে না। এখন কেউ ঋষিকেশ মুখার্জির মতন 19 ঘন্টা বসে থেকে গঙ্গা এডিট করবে না। রাজেন মজুমদার, রাজেন তরফদার, রাজেন তরফদার 3 গুণ বেশি। ভাবুন, বাংলা ছবির সুবর্ণ যুগ বলছেন, একটা বছর শুরু হলো দেবী ফেব্রুয়ারি মাসের শেষে, পয়লা বৈশাখ মেঘেরাঘাত তারা, 2 মাস পরে 22শে শ্রাবণ, পুজো কেটে গেলে গঙ্গা। একটা বছরে বাংলা ছবির দেবী, মেঘের কাতারা, 22শে শ্রাবণ, গঙ্গা পাচ্ছে। ওই সাল দেখবেন আরও পাচ্ছে। এইসব ছবিগুলো যারা তৈরি করেছিলেন তাদের কারুর কথা মনে থাকলো না আপনার? রাজেন তরফদার প্রায় 3 গুণ শট নিয়েছিলেন। ঋষিকেশ মুখার্জি বলেন, আমি ওকে বললাম যে আপনি এক কাজ করুন, এই শটগুলোকে ফেলে দেবেন না, এই নিয়ে গঙ্গার উপর আলাদা ডকুমেন্টারি হতে পারে। আমাকে প্রত্যেকটা ফ্রেম দেখে 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 গঙ্গা নামাতে হয়েছে, এবং একেবারে পাগল হয়ে গেছি আমি। টানা 19 ঘন্টা কাজ কোনো মানুষ করতে পারে? এটা ঋষিকেশ মুখার্জি, যিনি অত নাম করা ডিরেক্টর এবং বম্বের করেছিলেন। এইগুলো তো আমাদের মনে রাখতে হবে। আজকে সর্বভারতীয় সঙ্গীতের তো চেঞ্জ হয়ে গেল। ধরুন সলিলদা বলেছিলেন যেন আমরা তো সোনারপুর স্টেশনে গান গাইতাম, আমি তো জানতামই না যে আমরা সব কিছু হতে পারে আমাদের। এই যে বিমল, ঋষিকে বললাম বিমলদাকে একটু বল না এই মধুমতির এই গানটা, এই যে আজারেক পারদেশি, মানে আমাদের তো বিমলদার সঙ্গে কথা বলার সাহস ছিল না। ঋষি বলল, বিমলদা বললেন শুনে দেখি। বলে উনি তো গানটা শুনলেন, শোনার পরে কোনো রিয়াকশান দিলেন না। আমরা তো দূরে দাঁড়িয়ে আছি। ঋষি বলল যে বিমলদা রিয়াকশান দেননি, বিমলদা না করেনি, তোরা একে তো ভেঙে পড়ার কারণ নেই, ওই গান আমি ঢুকিয়ে দেবো। বিমলদাকে কনভিন্স করে হলো।
কিন্তু ভাবুন ওটা বাংলা ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে একটা বিপ্লব। কেন? যে এটা সলিল চৌধুরী একটা পাঞ্জাবি ভাংড়া, আসামিজ বিহু আর তার ইন্টারলুড দুটো মোজার্টের, এই ধরনের স্বরলিপি কখনো হিন্দি সিনেমা আসেনি, ভারতীয় ছবিতেই আসেনি। এই ধরনের পাশ্চাত্য এবং প্রাচ্য মেলবন্ধন। গানটা শুনলে কিছু না, দিলীপ কুমার আর বৈজয়ন্তীমালা ওইরকম একটা লোকেশনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গানটা শুনুন, দেখবেন আসাম, পাঞ্জাব এবং জার্মান মিউজিক তিনটে কাজ করছে একসঙ্গে। मैं तो कब से खड़ी इस पार। বাংলা সিনেমাও তাই। আজারে পারদেশি, যাদের আমরা অনেক প্রবাসী করে রেখেছিলাম একটু পুজোর মুহূর্ত, এখন তাদের ডাকা উচিত, তাদের কাছে শোনা উচিত। কোনো একজন বাংলা সিনেমাকে উদ্ধার করতে পারবে না। আবার যদি সবাই মিলে হাত লাগাই তাহলে হবে। মধুমতিও অনেকের কাজ, পথের পাঁচালী অনেকের কাজ। দুটো ইউনিটই খুব বিখ্যাত। আপনি মধুমতির ইউনিট ভাবুন, পরিচালক বিমল রায়, সম্পাদক ঋষিকেশ মুখোপাধ্যায়, মিউজিক সলিল চৌধুরী, গল্প ঋত্বিক ঘটক। বাঙালিরা কী ছিল শুধু বাংলা সিনেমায়? হিমাংশু রায়, দেবিকা রানীর কথা ভাবুন। তাও হিমাংশু রায়কে নিয়ে এখন কথা হয়, জুবিলি ওয়েব সিরিজটা সৌজন্যে কিছু কথা হচ্ছে। পুরো বাংলা, অমিয় চক্রবর্তী, পুরো বাংলা নিয়ন্ত্রণ করতো বম্বে, শশধর মুখার্জি। হ্যাঁ, শশধর মুখার্জি। কার কথা বলবেন না? শচীন দেববর্মন, হেমন্ত মুখার্জি, এরাই তো মিউজিকের ছিলেন স্বাধীনতার সময়। ধরুন এই যে উত্তম কুমারকে, মানে একজনকে নায়ক করে একটা ইন্ডাস্ট্রি তৈরি হলো এবং তিনি চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রি পুরো ধসে গেল। উত্তম কুমারকে দিয়ে চলে যাচ্ছে, সুতরাং লোকটার উপর অকারণ চাপ তৈরি করা হলো, কারণ চাপ সৃষ্টি করে লোকটাকেও শেষ করা হলো, লোকটাকেও শেষ করা হলো, সিনেমাটাকেও শেষ করা হলো। এতজন যে নায়ক ছিলেন, নানা রকম যে অভিনয় ছিল, এই যে বললাম রবি ঘোষ একটা সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছেন, তপন সিংহ সেই সাহস দেখিয়েছিলেন, বা আমাদের পার্শ্ব অভিনেতারা, আপনি ভাবুন ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, তুলসী চক্রবর্তী, নবদ্বীপ, হরিধন মুখোপাধ্যায়, এই যে ধরনের কমেডিয়ানদের, আমাদের আসলে পর্দাটাও টেলিভিশনের পর্দা হয়ে গেছে, সংসারটাও ছোট হয়ে গেছে, আমরা আর বড় করে ভাবতে পারি না। রুমা গুহ ঠাকুর তার মতন একজন লোক পলাতকে কি অসামান্য নায়িকার ভূমিকা অভিনয় করেছেন, সন্ধ্যা রায় কি অসামান্য অভিনয় করতেন, আমরা দেখতাম বাঘিনী ওরকম একটা জায়গায়, আমরা কাহিনী নিয়েও এক্সপ্লেন করি না, কিছু নিয়েই না, শুধু কিছু ওরকম একটা ডার্ক ছবি। লোক ট্যান আছে তাদের, তারা জানলার পাশে দাঁড়িয়ে নস্টালজিয়া করে এবং এবং আপনি নায়িকার স্তনসন্ধি দেখে মুগ্ধ হয়ে যান। এ কখনো এই ছবি চলতে পারে? তো এই যে ৮০ পরবর্তী সময়, মানে উত্তম কুমার চলে গেলেন ১৯৮০-তে, তার পরবর্তী একটা সময় যে ধরনের ছবিতে অঞ্জন চৌধুরী চেষ্টা করেছে, অঞ্জন চৌধুরী একটা চেষ্টা করেছিলেন এক ধরনের ছবি নির্মাণের, সেটা অরিজিনাল কাজ, কিন্তু সেটাকে আমরা শহুরে ভদ্রবিত্তরা সেভাবে সেটাকে আমল দিই না, কিন্তু সেটা একটা অরিজিনাল কাজ। কিন্তু এই সময়ের ছবিতে যে ধরনের, বা এই সময়ের পরবর্তী যে বাংলা ছবিতে যে ধরনের প্রেমের দৃশ্য আমরা যদি দেখি, আপনি প্রেমের কথা বারবার বলছেন, এক ধরনের দেখতে পাচ্ছি চটুলতা তৈরি হচ্ছে, এবং তারপরে মানে প্রেম ব্যাপারটা খুব একটা সেই পবিত্রতার জায়গা থেকে একটা অন্য দিকে, তার নেতিবাচকতার দিকে তার একটা ধাবমান হচ্ছে আর কি, ধাবিত হচ্ছে সেই দিকে। এই যে পরিবর্তনটা, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে বাংলা বলছিলাম না যে হিন্দিতে একটা চারনালা ক্লাস ছিল, কিন্তু বাংলা সবসময় মধ্যবিত্তদের জন্য ছবি, গরিবদের জন্য বাংলা সিনেমা মাথা ঘামায়নি। সত্যিকারের গরিব যারা রাস্তায় থাকে তারা কোনদিন বাংলা ছবি দেখতো না এবং আজও দেখে না। এই যে ভদ্রলোক নির্ভর ছবি, এই ভদ্রবিত্তদের যখন সংকট শুরু হলো, মধ্যবিত্তদের আসল সংকটই শুরু হয় ৮০-র দশকে, এবং তাদের সর্বভারতীয় গুরুত্ব কমে যায়। তারপরে সিনেমারও গুরুত্ব কমে, সে শুধু তোপরের অভাবে না, ভালো পরিচালকের অভাবে, ভালো টেকনিশিয়ানের অভাবে। ধরুন নকশাল আমলে আমাদের স্টুডিওগুলোর যে ক্ষতি হয়েছিল নানাভাবে, সেইগুলোকে আর মেরামত করা হলো না। একটা গাড়ি চলছে তো চলছেই, তাতে নিয়ে চালিয়ে যাও। তারপরে এমনভাবে একটা বিকল্প খোঁজা হলো যে যারা ছবি দেখছে না তাদের ছবি আওতায় নিয়ে আসো, তথাকথিত সাবঅল্টার্ন প্রেশারকে আনো। সেটা যেভাবে অঞ্জন চৌধুরী বা অন্যরা আনলেন, তাতে কিছু গ্রামগঞ্জে ছবিগুলো চললো, ছবিগুলো রিটার্ন দিচ্ছিল, কিন্তু ওই তারপরে ডিজিটাল সভ্যতা এসে যায়, তো আর এখন গ্রাম শহর আলাদা না, যতদূর টাওয়ার যায় ততদূরই সভ্যতা। ফলে
সমস্ত দক্ষতার দিক দিয়েও আমরা পরাস্ত হলাম। যেভাবে দৈহিক অভিনয় চলে এলো, আগে বাঙালি আর দৈহিক অভিনয় করতো না, করা রেওয়াজও ছিল না, এটা বিশিষ্ট এক ধরনের ছিল যে মুখভিত্তিক অভিনয়। রজনীকান্ত যে অভিনয় করেন সেটাকে বাংলায় আনা যাবে না, আনতে গেলে যে পরিশ্রম করতে হবে আমাদের নায়ক নায়িকাদের এবং আমাদের সমাজ ব্যবস্থার যে পরিবর্তন হবে সেটা আমাদের নেই, কিন্তু আমরা চাইলাম এবং তার ফলে আমরা কি করলাম, প্রহসনের বদলে ভাড়ামি নিয়ে এলাম। আর ডিজিটাল আসায় তো একেবারেই শহরকেন্দ্রিক ছবি শুরু হলো, একেবারেই আপার মিডল ক্লাস, আমি যাদের বলি প্যান যাদের আছে এই তারাই শুধুমাত্র সিনেমা করা এবং সিনেমা দেখার অধিকার পেল। ধরুন আমি নাম করতে চাই না বা করতেও পারি, অপর্ণা সেন এবং ঋতুপর্ণ ঘোষের ছবি কেন জগদ্দলের লোক দেখবে? দেখার কোনো কারণ নেই। কাঁচাপাড়াও দেখার কোনো কারণ নেই। এত সুন্দরভাবে পুজোর মধ্যে এক্ষণ পত্রিকা পড়ে কি? উৎসব ছবিটার কথা বলছি। ঋতুপর্ণের প্রতি আমার যথেষ্ট স্নেহ আছে, সে ছবি বানাতে পারে, কিন্তু খুব ভালো সুচারু একজন কারুকর্ম শিল্পী। সিনেমা তো জনতার মাধ্যম। আপনি অষ্টমীর দিনে এক্ষণ পরে এমন বাঙালি 3 জন, আমি, ঋতুপর্ণ আর হয়তো আর কেউ, সৌমিত্র চট্টোপাধ্যায়। তো তা দিয়ে তো হবে না। বা আপনি যেভাবে যেভাবে অ্যাকসেন্টেড বাংলায় কথা বলেন, সেই কথা বলে একটা ছবি চালানো, এ তো নবদ্বীপে চলবে না। আগে তুলসী চক্রবর্তীর ছবি দেখে যারা হাসতেন তারা জলপাইগুড়িতেও হাসতেন, হাওড়াতেও হাসতেন, কলকাতাতেও হাসতেন, এবং সফিস্টিকেশনেরও কোনো অভাব ছিল না। তুলসী চক্রবর্তী যখন পইতে দিয়ে রাগ দেখাতেন তখন সেটা ইহুদি মেনুইনের বেহারার ছড়। সেই যোগ্যতাও নেই, সেই ক্ষমতাও নেই, আর সবার জন্য ছবিও নেই। আর এখন ছবি তৈরি করছে আপনাদের জন্য। আপনারা মুখ ধরলে মিডিয়ায় লিখবেন, মিডিয়ায় লিখলে আমার নামটা হবে, আমি ঘুরে বেড়াবো, এই এর থেকে কিছু হবে না। ডিজিটাল সিনেমা অন্যরকম সিনেমা, তার ক্ষেত্রে আমাদের যদি অন্যরকম মনোভাব তৈরি হয় এবং পারস্পরিক শ্রদ্ধার মনোভাব তৈরি হয়, শুধু নায়ক নায়িকা, এই যে পার্শ্ব চরিত্রবিহীন সিনেমাগুলো চললো, বাংলা সিনেমায় এত অভিনেতা অভিনেত্রী, তাদের কাউকে গীতাদের মতন চরিত্র পাওয়া যায় না, ছায়াদেবীর মতন চরিত্র পাওয়া যায় না, কাকে পাওয়া যায় বলুন তো? অরুন্ধতী দেবীর মতন সম্ভ্রমী চরিত্র পাওয়া যায় না, কাবেরী বসুর মতন, এই যে ধরুন সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাতে ডিজায়ারের মোমেন্টটা, ওটা কাবেরী বসু ছাড়া কে পারবেন? সেই জিনিস তার থেকে ওইরকম যে জায়গায় বাংলা সিনেমা এখন অনেক দেখি, সেগুলো দেখলে মনে হয় কি খুবই স্থূল, ঘুষ দিচ্ছে একেবারেই, যেমন আদালতের বাইরে দাঁড়িয়ে লোককে টাকা দেয় সেরকম টাকা দিচ্ছে। খারাপ কথা বলছিল, কিন্তু এই দিন তো চলবে না। জিনিসটাকে নতুন করে ভাবতে হবে এবং ভাবার সময় ইতিহাসকে পাশে রাখতে হবে। সেখানে এই যে জনতার মাধ্যম আপনি বলছেন, সেই ধারণা থেকে তো অনেকটা আজকে সরে এসেছি আমরা। আর সেখানে ওয়েব সিরিজ কি একটা কারণ? মানে নানাবিধ কারণ অবশ্যই আছে, তবে ওয়েব সিরিজ কি তার মধ্যে? নানাবিধ কারণ আছে। আর এই ওয়েব সিরিজও এ তো মূলত আর্লি সিনেমার দিকে যাচ্ছে, শুধু কথায় কথা বলছে। আমাদের কথায় ছবির কথা। যে দৃশ্যমাত্রা ছিল, এই যে পলাতকের যে ডে ফর নাইট ফটোগ্রাফির কথা বলছি, সেটা কি ওয়েব সিরিজে আপনি দেখতে পাচ্ছেন? ওয়েব সিরিজ দাঁড়িয়েছে সংলাপ এবং প্রতিসংলাপ, উত্তর এবং প্রত্যুত্তর, আর সবটাই দাঁড়িয়ে আছে ডিটেকটিভ কাহিনী। বাঙালি একটা গভীর অপরাধবোধে ভুগছে, তাদের ঈশ্বরও নেই, ফলে তারা একজন কল্পিত ব্যোমকেশ বা ফেলুদাকে চায় যে গোপনে তাদের অপরাধটাকে দেখিয়ে দেবে, এবং দেখে তারা বুঝবে যে এইটা ভুল করেছে, এটা গোপনেই মুক্ত হয়ে এর থেকে। এবং আপনি যেটা বলছেন যে কথা কথা আর কথা, এই কথার ভিড়েই সিনেমা দাঁড় করানো আছে, যেটা আদপে কিচ্ছু হচ্ছে না। তাহলে রামানন্দ সেনগুপ্ত, অজয় কর বা দিলীপ মুখোপাধ্যায় বা অন্য ক্যামেরার কি দরকার ছিল? সেই তো, তার মানে এখানে এক ধরনের ইতিহাস থেকে বিচ্যুতি ঘটে ঘটেই গেছে গেছে। আমাদের। এটাই আমাদের দুঃখের। কিন্তু আমরা যদি ইতিহাসকে ভাবি, যদি ভাবি যে এই প্রমথেশ বড়ুয়া এই বিলেত থেকে শিখে এসেছিলেন কীভাবে ইনডোর লাইটিং করবেন, করিয়েও ছিলেন, আমরা বাইরে কি করে আলো করবো সেটা সত্যজিৎ রায় যেভাবে করতেন বা অন্যরা যেভাবে করতেন, সেটা হয়তো নিউ রিয়ালিজমের উৎকোচ ছিল, কিন্তু এই উৎকোচটাও প্রথম কিন্তু বাংলা সিনেমায় পড়েনি। যখন দবিঘা জমিন বিমল রায় করলেন, যখন বলরাজ সাহানি প্রথম খালি পায়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে রিক্সা নিয়ে গেলেন, সারা ভারতবর্ষ অবাক হয়ে গিয়েছিল যে ইংরেজির অধ্যাপক খালি পায়ে রিক্সা টানছেন। কিন্তু তার যে রিক্সা টানার মধ্যে যে সত্যিকারের জনজীবনের কাছে যাওয়ার চেষ্টা, সেইটা তো হিন্দি সিনেমা এখনও লোককে টানতে পারতো। এখন হিন্দি সিনেমা এই যে ধরুন এই ছবিগুলোর 50 বছর হচ্ছে, সব
দিওয়ার শোলে এইসব, যেমন আসলে পিপলের ভাষায় কথা বলতে চেয়েছে, হয়তো পিপলকে ঠকিয়েছে, বা ঠকায়নি, যে যাই হোক, কিন্তু পিপলের দিকে তাকিয়ে করেছে। আমাদের চরিত্রে জনসাধারণ ছাড়া সবই আছে, মুষ্টিমেয় উচ্চবিত্ত মধ্যবিত্ত যারা জীবনানন্দ দাশ বা বিষ্ণুদেব পড়ে, যারা সুনীল গাভাস্কারের কথা জানে, তারা তো বাঙালির প্রতিনিধি না। তাদের দিকে ছবিতে করলে, তাদের দিকে তাকিয়েই শুধু ছবি করলে সেই ছবির কোনো মুক্তি নেই। আর বাঙালির মূল সমস্যা কিন্তু মিড লাইফ ক্রাইসিস না, মধ্যবয়সে যৌনতার সংকটটাই কিন্তু ভারতীয় জনজীবনের সংকট না। সেটা বাংলা সিনেমার বোঝা উচিত। সে কথাই আমাদের মনে করানো। তো সঞ্জয় দা, আপনি অনেকটা সময় আমাদের দিলেন, দুটো পর্ব মিলিয়ে অনেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, অনেকগুলো দিক সেখানে আমরা ছুঁয়ে গেলাম। আশা করি আগের পর্বের মতো এই পর্বের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বিরোধিতা থাকে, অবশ্যই করবেন, কারণ এখানে সব প্রশ্ন চলবে। আমরা হয়তো অনেক বিষয় ছুঁতেও পারলাম না, যেমন বাংলা সিনেমার মূলত, মানে বাংলা জনপ্রিয় সিনেমার মূলত ভালো দিকগুলো নিয়ে আমরা কথা বললাম, হয়তো মন্দ দিকগুলো একটু বেশি অনালোচিত থেকে গেল। যাই হোক, পরবর্তী কোনো পর্বে হয়তো আমরা আবার সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততদিন দেখতে থাকুন, সব প্রশ্ন চলবে। নমস্কার।